বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের অভ্যন্তরে ছাত্র জনতার উপরে যে ভয়াবহতা নেমে এসেছিল সে বিষয়ে আপনারা কম বেশি সকলেই অবগত। বিশেষ করে ইন্টারনেট শাটডাউন করে দিয়ে ছাত্র জনতার উপরে যে দমন, যে নির্যাতন, যে নিপীড়ন পরিচালনা করে এসেছিল সরকার, সেটা এখনো পর্যন্ত অব্যাহত রেখেছে। এখনো পর্যন্ত এখান থেকে কারফিউ উজ্জ্ব করে নেওয়া হয়নি। এখনো পর্যন্ত এখানে পুরোপুরিভাবে ইন্টারনেট সচল করে দেওয়া হয়নি। সবথেকে বড় ভয়াবহ যে বিষয়টি সেটি হচ্ছে চিরুনি অভিযানের নামে, সাঁড়াশি অভিযানের নামে এখানে পুলিশ, র্যাব, বিজিবি তারা বাড়ি বাড়ি গিয়ে এবং স্টুডেন্টদের মেসগুলোতে গিয়ে তারা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে জেলে পুরে দেওয়া হচ্ছে। তাদেরকে ট্যাগ লাগানো হচ্ছে তারা জামায়াত শিবিরের লোক, এবং তাদেরকে এও ট্যাগ লাগানো হচ্ছে যে তারা নাশকতাকারী, উস্কানিদাতা, ষড়যন্ত্রকারী ইত্যাদি শব্দে তারা এখানে আখ্যায়িত করছেন। এই যে সারা দেশব্যাপী দমন পীড়ন এবং ধরপাকড় তারা এখানে অব্যাহত রেখেছে, সেটার প্রমাণ এই যে আপনারা দেখছেন যে সারা দেশ থেকে 550 জনকে তারা ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে, সম্ভবত গত একদিনেই। এরপরে এখানে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়কারী তাদেরকে ডিবি পুলিশ আটক করে নিয়ে গেছে হাসপাতাল থেকে। এর আগেও আমরা অভিযোগ পেয়েছিলাম যে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাদেরকে শারীরিক এবং মানসিক ভয়াবহ নির্যাতন করা হয়েছে। সেই আঘাত আমরা শরীরে কিন্তু দেখেছি, আপনারাও বিভিন্ন মিডিয়ার মধ্য দিয়ে দেখতে পেয়েছেন। তাহলে এই যে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে যে বেদম পেটানো হচ্ছে, তাদেরকে যে শারীরিক মানসিক নির্যাতন চালানো হচ্ছে, তারা কারা? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে যে তারা এটা করেনি। তাহলে তাদেরকে তুলে নিয়ে গিয়ে এরকম নির্যাতন কারা চালালো? সেটাও কি তৃতীয় পক্ষ চালাচ্ছে? সরকার এখানে সারা দেশের জনগণের উপরে যে দমনপীড়ন চালাচ্ছে, তারা যে এই জামায়াত শিবিরের কার্ড খেলছে বারংবার, জনগণ আজকে সেটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে। তার কারণ এই আন্দোলন জনগণের আন্দোলনে পরিণত হয়েছিল। এই আন্দোলনের শেষ মুহূর্ত পর্যন্ত যারা ছিল, যতদিন পর্যন্ত জনগণ রাস্তায় ছিল আর কি, সেই সময় পর্যন্ত এখানে সাধারণ ছাত্র এবং জনতা এই আন্দোলনকে পরিচালনা করছে। কিন্তু সেই আন্দোলনে পুলিশ, র্যাব, বিজিবি, এমনকি এই যে তাদের দলীয় সন্ত্রাসী বাহিনীগুলো আছে, তারা এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করেছে। তারা এই আন্দোলনকে এখানে দমন করার জন্য হামলা, মামলা, গুলি, টিয়ার গ্যাস, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ইত্যাদি আরও যেসব আগ্নেয়াস্ত্রগুলো এখানে রয়েছে, সেই সমস্ত কিছু তারা এখানে ব্যবহার করেছে এবং ব্যবহার করার মধ্য দিয়ে তারা এই আন্দোলনকে রাজনীতির রূপ দিয়ে দিয়েছে, যেটা আমি আগেও বলেছিলাম। এখন সরকার যদি এটা বলার চেষ্টা করে যে সরকারকে উৎখাতের জন্যই তারা এই আন্দোলনকারীরা এখানে ষড়যন্ত্র করেছে, তাহলে সরকারকে উৎখাতের জন্য আন্দোলনকারীরা যদি দাবি তুলেও থাকে, সেই দাবি কেন অযৌক্তিক? এই কথা, এই যে তারা ধুয়ো তোলার চেষ্টা করছে, এর জবাব কি তারা দিতে পারবে? কোনো সরকার যদি জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে সেই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা, সেই সরকারকে উচ্ছেদ করার কথা এখানে জনগণ আওয়াজটা তুলতে পারে। সেটা কোনোভাবেই ষড়যন্ত্র কিংবা কোনোভাবেই এখানে অন্যায় অপরাধ হিসেবে গণ্য হতে পারে না। কিন্তু সরকার যেটা করছে সেটা হচ্ছে এখান থেকে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে এখানে তারা হামলা চালিয়ে, গুলি চালিয়ে, গণহত্যা চালিয়ে এই আন্দোলনকে যখন রাজনীতির রূপ দিয়ে দিল, তখন এই রাজনৈতিক সংগঠনগুলো যদি এই সরকারের পদত্যাগ দাবি করে কিংবা এই সরকারকে উচ্ছেদের আহ্বান জনগণের কাছে দেয়, তাহলে তাদেরকে কোন যুক্তিতে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে জেল, জুলুম, জরিমানার আওতায় নিয়ে আসা হচ্ছে? তার মানে সরকার যা করছে সেটা হচ্ছে কেবলমাত্রই দখলদারিত্ব। তারা আগে জনগণের মনোভূমি দখল করার চেষ্টা করেছিল কিছুটা মাত্রায়, কিন্তু তারা সেখানে সফল হতে পারেনি এবং সে কারণেই এই সরকার এখন ভূমি দখল করছে, জায়গা দখল করছে। এই যে আন্দোলনকারীরা যে জায়গাগুলোতে ছিল সেই জায়গাগুলোকে দখল করছে। তার মানে হচ্ছে এই সরকার এখন কেবলমাত্রই একজন দখলদার সরকার। আর এই দখলদার সরকারের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সে আপনি হন আমি হই, তাহলে আমাদের উপরে দমন পীড়ন, নির্যাতন, নিপীড়ন চালায় এই রাষ্ট্রীয় বাহিনীগুলোকে ব্যবহার করার মধ্যে
মধ্য দিয়ে, যেটা এখন পর্যন্ত এই সরকার অব্যাহত রেখেছে। আজকে আমি কথা বলছি, কালকে আমাকে গ্রেফতার করে নিয়ে যাবে না তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু তারপরেও আমরা কথা বলছি, আমরা বুলেটের সামনে দাঁড়াচ্ছি, আমরা ছাত্র সমাজ আমাদের ক্ষমতাকে দেখিয়ে দিয়েছি। কিন্তু এই সরকার তারা আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে, এখনো পর্যন্ত সেই চেষ্টা তারা অব্যাহত রেখেছে। তারা এখানে আমাদেরকে বলছে যে আমাদেরকে অন্য কেউ উস্কানি দিয়ে তারপরে আমাদেরকে দিয়ে এই কাজগুলো করিয়েছে। আমরা সরকারকে বলতে চাই যে আমাদেরকে কেউ উস্কানি দেয়নি, আমরা আমাদের ন্যায্য দাবিতে শিক্ষার্থীরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আন্দোলন করছিল এবং শেষ পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় এই আন্দোলন যখন ছড়িয়ে দিতে পেরেছিলাম তখন কিন্তু এই ছাত্রলীগ এবং সরকারের পুলিশ তারা আমাদের উপরে নির্যাতন করেছে এবং নির্যাতন করার মধ্য দিয়ে তারা দেখিয়ে দিয়েছে যে তারা একটা দখলদার সরকার, একটা মাফিয়া সরকার এবং তারা জনগণের কোনো মতকে সহ্য করে না। তারা কেবলমাত্রই ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্য এখানে জনগণকে দমন পীড়ন চালায় এবং এমনকি তারা গণহত্যা পর্যন্ত চালায়। তারা যদি কোনো আওয়াজ কোথাও থেকে উঠছে দেখতে পায় তখন তারা মনে করে যে তাদের গদি নিয়ে বোধহয় টানাটানি শুরু হয়ে গেল এবং সেই গদি রক্ষা করার জন্যই যত প্রকার অপকর্ম আছে সেই অপকর্ম তারা এখানে পরিচালনা করে। দেখতে পাচ্ছেন যে এই যে 3 সমন্বয়কে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং এই সংক্রান্ত একটি রিপোর্ট করেছে মানবজমিন। আমি একটু রিপোর্টটি পড়ি। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার রাতে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিরাপত্তার স্বার্থে তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে কেন? তাদেরকে তারা কি অনিরাপদ? তাদেরকে এখান থেকে কেউ গুম করে দিবে? সব থেকে বড় গুমকারী তো রাষ্ট্রীয় বাহিনী, যারা এখানে শত শত মানুষকে এই বিগত কত বছরে গুম করে দেওয়া হয়েছে তার হিসেব বিভিন্ন অর্গানাইজেশনের কাছে আছে। সুতরাং তারা এই যে নিরাপত্তার অজুহাত দিয়ে এখানে কারফিউ বিদ্যমান রেখেছে, তারা নিরাপত্তার অজুহাত দেখিয়ে এই যে এখন আমাদের 3 সমন্বয়কে ধরে নিয়ে গিয়েছে, এইগুলো তারা করছে কেবলমাত্রই জনগণকে দমন করার জন্য। এটা জনগণ আপনারা খুব ভালোভাবে জানেন। তারপর কি বলেছে এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে হাসপাতালে কেবিন থেকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে গতকাল বিকালে সাদা পোশাকের কিছু ব্যক্তি তাদের তুলে নিয়ে যায় বলে একাধিক প্রত্যক্ষদর্শী মানবজমিনকে জানিয়েছেন। আচ্ছা, যদি গ্রেফতার করতেই আসতে হয় তাহলে সাদা পোশাকে কেন? তাদের পোশাক নেই, অন্য পোশাক নেই, তারা ডিবি, তাহলে তাদের পোশাক আশাক নিয়ে, তাদের আইডি কার্ড নিয়ে তারপরে তাদেরকে নিয়ে আসতে, তুলে নিতে হোক কিংবা গ্রেফতার করতে হোক, সেটা তো তারা সেই ফর্মালিটি মেনটেন করে আসবেন, তাই না? তাহলে সব থেকে বড় অনিরাপত্তায় তো তারা আমাদেরকে ফেলেন। তারা সাদা পোশাকে নিয়ে এসে সাদা পোশাকে আসেন, তারপর আমাদেরকে তুলে নিয়ে যেতে চান, বলেন চলেন। এরপরে হাসপাতালের একাধিক চিকিৎসক ও নার্স জানিয়েছেন বিকাল 4টার পরে তাদের তুলে নেওয়া হয়। গত কয়েকদিন ধরে গণস্বাস্থ্য নগর হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তারা এবং তারা ছিলেন নজরদারিতে। নাহিদের বোন ফাতেমা তাসলিম মানবজমিনকে বলেন, নাহিদ আর আসিফ মাহমুদকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে, তখন আমাকে ধমক দিয়েছে, আমাকে একটা রুমের মধ্যে ঢুকিয়ে দিয়ে ওদেরকে জোর করে নিয়ে গেছে। তারা প্যান্ট পরতে চেয়েছিল কিন্তু প্যান্টও পরতে দেওয়া হয়নি। এটা হচ্ছে নিরাপত্তার জন্য তাদেরকে নিয়ে যাওয়ার নমুনা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন নিরাপত্তা আসলে আমাদের ছাত্র সমাজকে এই সরকার কর্তৃক, তার বাহিনী কর্তৃক দেওয়া হয়। এরপরে বলছে লুঙ্গি পরা অবস্থায় নিয়ে গেছে, ওরা ভয়ে থরথর করে কাঁপছিল, ওরা যেতে চায়নি। পরে ওদেরকে বলছে আমাদের কথা শোনো, তোমাদের ভালো হবে, না শুনলে তোমাদের খারাপ হবে। তিনি বলেন নার্স তাদের দিতে চায়নি, নার্স বলেছিল আমার রোগী রিলিজ হয়নি, তাকে আমি কেন দেব? এটা বলার জন্য তাকে ধমক দিয়েছে। পরে পরিচালকের সঙ্গে কথা বলে তাদেরকে নিয়ে গিয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তাদের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয়নি। নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এর আগেও তাদের তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ করেছিলেন। কোটা সংস্কার আন্দোলনের এই 2 সমন্বয়ক ফিরে আসার পর জানান, কোটা সংস্কারের দাবিতে ছাত্র জনতার আন্দোলন চলার সময় তাদের আন্দোলন স্থগিত ঘোষণা করতে চাপ দেওয়া হয়েছিল। তার মানে বুঝেন যে এখানে কিভাবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। আবার ওদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কয়েকটি স্থান পরিদর্শন করতে গিয়েছিলেন। মেট্রো রেলে যে কিছু জিনিস ভাঙাচোরা হয়েছে, হামলা চালানো হয়েছে বলা হচ্ছে, সেই সব জায়গা তিনি পরিদর্শন করেছেন এবং তিনি সেখানে আবেগ আপ্লুত হতে দেখেছেন আপনারা। এরপরে গতকালকে তিনি হাসপাতালে গিয়েছিলেন আহতদেরকে দেখতে এবং তিনি দেখতে গিয়ে বলেছেন যে
আহতরা যে দলের যে মতই হোক না কেন তাদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। একাধারে তিনি তার পুলিশ, র্যাব, বিজিবি দিয়ে গণহত্যা চালাবে, আবার পাশাপাশি হাসপাতালে গিয়ে বলবে যে আমরা আপনাদের চিকিৎসার ব্যবস্থা করছি। কি চমৎকার দেশে আমাদের বসবাস, কি চমৎকার শাসকের দ্বারা আমরা শাসিত হচ্ছি। একটা জুলুমবাজ সরকার যখন ক্ষমতায় থাকে তার কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। সুতরাং আজকে এই যে সরকারের পদত্যাগের দাবি বলেন, উচ্ছেদের দাবি বলেন, যে দাবিই বলেন না কেন, সেই দাবিতে জনগণ আজকে যে সরব হয়েছেন, পলিটিক্যাল দলগুলো যে সরব হয়েছে, এটা এই মুহূর্তের সব থেকে বড় করণীয়। তার কারণ এই সরকারের কোনো প্রকার বিন্দু মাত্র নৈতিক অধিকার নেই, সাংবিধানিক তো দূরেই থাক, কোনো অধিকার নাই এই রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার। যে আন্দোলনের সূচনা জনগণ করেছেন সেই আন্দোলনকে চালিয়ে নিতে হবে। জনগণ যদি এই আন্দোলনকে এই তাদের নির্দিষ্ট লক্ষ্য বরাবর পরিচালিত করতে পারে তাহলে জনগণের জয় সুনিশ্চিত, এটা ধরে নেওয়া যায়। কারণ অত্যাচারী শাসকরা তারা কখনো ক্ষমতায় টিকে থাকতে পারে না। আর এই যে বর্তমানে যিনি ক্ষমতায় বসে আছেন তিনি তো গণহত্যাকারী, ছাত্র গণহত্যাকারী শেখ হাসিনার সরকার। আজকে বিশ্বব্যাপী তার এই পরিচয় প্রকাশিত হয়ে গেছে। সুতরাং তাকে ক্ষমতা ছাড়তেই হবে। সে ছাত্র জনতাকে যতই গুম করে দেওয়া হোক, খুন করে ফেলা হোক, কিংবা চুপ করে দেওয়া হোক, এই আন্দোলন এত সহজে তো দমে যাওয়ার নয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।